আসলে নমস্কার। শোনা যাচ্ছে? আমি ঠিক বুঝতে পারছি না। কেউ যদি নমস্কার, শোনা যাচ্ছে? আমাকে আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে নাকি আমাকে? আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আসলে আমি অর্কুট জমানা থেকে সোশ্যাল সাইটে আছি, কিন্তু লাইভ ফেসবুক লাইভই প্রথম এলাম। সৌজন্যে অবশ্যই বন্ধু সোশিয়াল লিটারারি গ্রুপ। এর জন্য বিশেষ করে শতদলদা, গৌরব, অসংখ্য ধন্যবাদ। এই সময়ে যারা এই 40 দিন, আজকে ঠিক 40 দিন চলছে, 40 দিন পেরিয়ে যাচ্ছে লকডাউনের। এই সময়ে এক ধরনের একটা সোশ্যাল সাইটে সাহিত্যের আড্ডা, কবিতার আড্ডা, কবিতা শোনার যে পরিসরটা তৈরি করে দিয়েছেন শতদলদা, গৌরব, তাদের জন্য, এই পরিসরের জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ কদিন থেকে শুরু হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই আমি জানি, কিন্তু এই সময়টা, যে সময়টাতে সবার জন্য, যারা ঘরবন্দি আছেন, যারা লকডাউনে আছেন, তাদের প্রত্যেকের জন্য এই সময়টা খুবই সুবিধের সময়। স্বাভাবিকভাবেই সন্ধ্যের সময়টা, কিন্তু যেহেতু সাংবাদিকতা পেশার কারণে ডিউটিতে আছি, কর্তব্যরত থাকতে হচ্ছে, থাকছি, তো সে কারণে এই সময়টা সন্ধ্যা 7:30 মানে এটা মানে পিক আওয়ার যেটা বলা যায়, পিক আওয়ারের সূচনা। তো পিক আওয়ারের সূচনা বলা যায় এই সময়টাকে, মানে সংবাদপত্র অফিসে পিক আওয়ারের একটা স্টার্ট আপ টাইম। তো যার ফলেই শতদলদা এই যে লাইভ কবিতা আসর বলবো আমি, এটা শুরু হয়েছে, সেটা তারপর থেকে আমাকে কিন্তু কোনোদিনই লাইভ কারণটাই দেখতে পারিনি। কারণটা ওইটাই, কারণ এই সময়টাতে ঠিক হয়ে ওঠে না। যদিও আমি দোলনচাঁপাদি, চন্দ্রিমাদি, শতদলদা এবং গৌরব অনেকেরটাই আমি পরে ডেফার্ড লাইভে শুনেছি, কিন্তু ডেফার্ড লাইভে একটাই সমস্যা। ডেফার্ড লাইভের সমস্যাটা হচ্ছে যে বাফারিংটা খুব বেশি হয়, তো যার ফলে একটানা শোনা হয়ে ওঠেনি। হয়তো বা মাঝে মাঝে কিছু কেটেও গেছে, বাফারিং হয়েছে, কিন্তু ডেফার্ড লাইভে আমি কয়েকজনটা শুনেছি, কিন্তু সরাসরি লাইভে আমি কারোটা শুনতে পারিনি, কারণ এই সময়টার জন্য। এবারে তাহলে আজকে কি করে আমি এই সময়টায় এখানে ফেসবুক লাইভে আসতে পারলাম? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আসবে। আজকে আসতে পারলাম এই কারণে, আমি শতদলদার সঙ্গে 2-3বার কথা, আমারও আগ্রহ হচ্ছিল সবারটা শুনবো, কিন্তু সময় হচ্ছিল না এই বিষয়টা। কিন্তু শতদলদা বলার পর আমি আমার সংবাদপত্র অফিসের, আমার এই কাজের যে শিডিউল আছে তার মধ্যে থেকে একটু সময়, আধ ঘন্টা 45 মিনিট কিংবা 1 ঘন্টা সময় আমি চেয়ে নিয়েছি যে আজকের দিনটার জন্য, কারণ শতদলদার অনুরোধ ফেলতে পারিনি। তো সেই জায়গা থেকে, তাছাড়া আমার নিজেরও আগ্রহ ছিল, তো সেই জায়গা থেকে আজকের এই সন্ধ্যে 7:30 আমি সময়টা দিতে পারলাম। কারণ হয়তো বা কেউ বুঝতেও পারছেন, আমি কিন্তু এই মুহূর্তে পত্রিকা অফিসে, আমার বাড়িতে নয়, আমি আমার সংবাদপত্র কার্যালয়েই বসে লাইভটি করছি। কারণ শতদলদা যখন আমাকে আগেও বলেছিল, আমি বলেছিলাম আমার পক্ষে এই সময় সম্ভব হবে না, একটাই হতে পারে, আমি যদি অফিসে গিয়ে আমার লাইভ করি, তাহলে হয়তো অফিসে কিছু টাইম আমি চেয়ে নিলাম কোনো একটা আমার যেখানে বসার জায়গা সেখানে। তো সেই সুবাদে আজকে আমি এখানে লাইভে বসতে পেরেছি। তো প্রত্যেককে শুভ সন্ধ্যা,
সুশান্তদা আছেন, রূপরাজ স্যার, শতদলদা, সব প্রত্যেকেই আছেন, সুদীপ্তাদি, সব্যসাচী দা, শর্মিষ্ঠাও আছে, আচ্ছা অ্যাডমিন গৌরবকেও দেখছিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ গৌরবও আছেন। আসলে বিষয়টা হচ্ছে যে লাইভ করছি, আমার পত্রিকার উপরে কিন্তু আমার জন্য চা এসে গেছে, তো এটাই হচ্ছে। যাই হোক, আলোচনা বা কবিতা পড়বো অবশ্যই। যাওয়ার আগে দু একটা কথা না বললেই হয়। এই সতলদার সঙ্গে সেই অনেক আগে থেকে সম্পর্ক, অনেক দিনের লেখা আমি বন্ধুতে লিখি। আর গৌরবের সঙ্গে ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে ছিলাম, তারপরে আমরা একটা ভেঞ্চারও ছিলাম গৌরব এবং কৃষাণু মিলে আমরা একটা সম্ভবত, যদি বিতর্কে না যাই, আমি দাবি করতেই পারি যে প্রথম শিলচরে হয়তো বা নিউজ ওয়েবসাইটের ফরম্যাট যদি কিছু হয়ে থাকে তাহলে গৌরব, কৃষাণু, জাহির, আমরা ছিলাম একটা ভেঞ্চারে। একটা মিনিট, হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা আমি একটু পরে বল। তো দুঃখিত। তো আমরা ওই গৌরব, আমি, কৃষাণু, জাহির, আমরা মিলে একটা ওয়েবসাইট করেছিলাম BorakVision.in। সেখানে গৌরব আর কৃষাণুই ছিল মূল কাণ্ডারি, মানে টেকনিকের সাপোর্টিং টেকনিক্যাল যে কাজটা ওরাই করতো, আমি আর জাহির কন্টেন্টের কাজটা দিতাম। এবং সঙ্গে হ্যাঁ উৎপল, মানে মেমন আমাদের আরেক বন্ধু ছিল। তো ওই সময়টা একটা অন্যরকম, আমরা খুব কাছাকাছি ছিলাম আমি গৌরব। তো সেই জায়গা থেকে এই গৌরব যখন আর সতলদা মিলে যখন বন্ধু সোশিও গ্রুপটা স্টার্ট করলো ফেসবুকে, খুব যে আমি তাতে লেখা দিয়েছি তা নয়। আমি মানে বন্ধু পত্রিকায় প্রচুর লিখেছি, প্রচুর লেখা সংখ্যা হয়তো সতলদার কাছে আছে, কিন্তু বন্ধু সোশিও লিটারারি যে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপে আমি হয়তো বা খুব একটা লেখা দেওয়া হয়ে ওঠেনি নানা কারণে। কিন্তু গ্রুপটা চলছিল, ভালো লাগতো। কারণ শিলচর শহরে এখন একটা সময় আমরা যখন ছোটো ছিলাম তখন খুব কবিতা আসর হতো, কবিতা প্রায় প্রতি মাসে অন্তত দুটো থাকতোই। আমাদের স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পেয়েছি, কিন্তু তারপরে কবিতা আসর প্রায় নেই। সেখানে মানবী কিন্তু এই খোরাকটা আমাদের দিয়ে যাচ্ছে, আয়োজন করে কবিতা পাঠের আসর কিংবা কবিতা শোনার আসর। শুধুমাত্র কবিতা শুনবো এরকম করে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন, এরকম হয়েছে, যেটা মানবিক আমাদের এই স্বাদটুকু দিয়ে যাচ্ছে। এই স্বাদটুকু এছাড়াও বন্ধু এর পাশাপাশি অনেক সময় এই কবিতা আসর করেছে। কিন্তু এই বন্ধু সোশিয়াল গ্রুপে এই যে আজ ভিডিও ফেসবুক লাইভ, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। কারণ এই 40 দিন অনেকের সঙ্গেই প্রায় আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, এছাড়া অন্যান্য যারা জরুরি পরিষেবায় আছেন, তাদেরকে ছাড়া বাকি পেশার প্রায় কাউকেই দেখা হয়নি। হ্যাঁ, এই 40 দিনে কিন্তু কাউকে সরাসরি সম্ভবত মানে বলা যায় 90% অন্তত কাউকে দেখিনি। তো এই জায়গা থেকে এই ফেসবুক লাইভের মাধ্যমে সবার সঙ্গে দেখা হয়ে মানে কথা হয়ে যাচ্ছে, আলাপ হয়ে যাচ্ছে। ফোনে আলাপ হয়, কিন্তু যাই হোক। তো আমি কিছু কবিতা পড়ব। প্রথমে কয়েকজনের কবিতা পড়ি আমি। আপনারা যদি রাগ না করেন কিংবা আপনারাও বাড়িতে বসে চা খেতে পারেন। আসলে আমার অফিসে চাটা এসে গেছে এই মাত্র। আমি মানে চায়ের চুমুকটা না দিয়ে পারছি না, কারণ ঠান্ডায় জল হয়ে যাবে। তো আমার জন্য এভরি টাইম ইজ টি টাইম। তো চায়ের চুমুক না দিয়ে পারছি না। তো আপনারা আশা করি কিছু মাইন্ড করবেন না। আপনারাও চা যদি বাড়িতে থাকেন চায়ে চুমুক দিতেই পারেন। তো আমি যেহেতু বাড়িতে নই, সব বইপত্র মানে ম্যাগাজিন বা সব আমার সঙ্গে নয়। এই অফিসের জন্য আসার সময় যে কয়টা টেবিলের উপর ছিল সেখান থেকে কয়েকটা তুলে নিয়ে এসেছি। সেই জায়গা থেকে আমার হাতে যে কয়েকটা আছে এই মুহূর্তে, তো সেখান থেকে কয়েকটা কবিতা পড়ব কয়েকজনের। সেটা মনে হচ্ছে আমার আজকের সময়ের জন্য এই খুবই
উপযোগী, খুবই রিলেভেন্ট। তো তার আগে আরেকটা কবিতায় যাওয়ার আগে আরেকটা কথা বলে নিচ্ছি। এই 40 দিনের যে লকডাউন এবং এই যে মারণ ভাইরাস করোনা নিয়ে দেশ বিশ্ব লড়াই করে চলেছে, কিছু শব্দ আমরা কিন্তু নতুন শুনেছি, কিন্তু যদি আমি ভুল না করি, আমার মনে হয় আমি কোয়ারেন্টাইন শব্দটা প্রথম শ্রীকান্ত উপন্যাসেই পেয়েছিলাম। মানে কোনো সাহিত্যে আমি বোধহয় কোয়ারেন্টাইন শব্দটা প্রথম শ্রীকান্ত উপন্যাসে পেয়েছিলাম। এরপর এখন আরও নতুন অনেক শব্দ সংযোজন হচ্ছে। আমাদের অনেকেরই, প্রায় সবারই লাইফস্টাইল, জীবনধারা বদলে যাচ্ছে এই 40 দিনে। অনেকেই আমি দেখছিলাম, যেহেতু সাংবাদিকদের পেশায় থাকার সুবাদে, যেহেতু আমাদের খবর রাখতে হয়, দেখছিলাম মানুষ কীভাবে প্রথম দিকে এই লকডাউন বিষয়টাকে মানতে পারছিলেন না, বেরিয়ে আসছিলেন। কিন্তু আজকের দিনে আজকে দিয়ে নয়, অন্তত 7 দিন পর থেকে মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন। হ্যাঁ, কোথাও যে কাজের অছিলায় বা কাজ ছাড়াও বেরোবার চেষ্টা করেননি কেউ, এটা নয়। কিন্তু আমরা তো সন্ধ্যায় বেরোই, তো সন্ধ্যার সময়, রাত 1টার সময় যে অফিস থেকে ফেরার শহর আর সন্ধ্যে 7টার সময় অফিসে ঢোকার শহরের চিত্র কিন্তু এখন এক। তার মানে সন্ধ্যার সময় কিন্তু কেউ বেরোচ্ছেন না। সেটা শুধু আজকে 40 দিনে পড়লো বলে নয়, 7 দিন পর থেকে এমনটা দেখে আসছি। মোটামুটি সন্ধ্যার পর শিলচর শুনশান, যেটা আমরা অফিস থেকে ফিরতে সময় রাত 12:30 1টার সময় দেখি, এটা এখন সন্ধ্যা 7টার সময় দেখি। মানে সন্ধ্যে 7টা আর রাত 1টার শহরের মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, কিছু মানুষ বেরোন সন্ধ্যার সময় নিজের পাড়ায় বা নিজের গলিতে ইভিনিং ওয়াক করতে দেখা যায়, কিন্তু এমনিতে দেখা যায় না, একদম শুনশান। তো এর মধ্যে দিয়ে কিন্তু একটা লাইফস্টাইলে পরিবর্তন আসছে। আমাদের কিন্তু লাইফস্টাইলে বিশাল পরিবর্তন আসছে। বিশেষ করে একটা ব্যাপার, এই লকডাউন বা এই মহামারীতে যা ক্ষতি হওয়ার হচ্ছে, অনেকের পেশা পাল্টে যাচ্ছে, অনেক কিছু বদলে যাবে। সেটা আমরা অনেকেই আজ করতে পারছি, আমরা বুঝতে পারছি, আমরা এটা আগামীতে আমরা দেখব, আমরা এটা স্বচক্ষে দেখব। আমরা আজকে যারা জীবিত আছেন সম্ভবত প্রত্যেকের জন্য এরকম মহামারী বা অতিমারি প্রথম। তো সেই জায়গা থেকে আমরা বইয়ে পড়েছি, ইতিহাসে বা ইতিহাসে পড়েছি মহামারী, বা সিনেমাতে দেখেছি মহামারী হলে পরে কীভাবে তা থেকে উঠে দাঁড়াতে সময় লাগে, কীভাবে মানুষ পেশা পাল্টে যায়, জীবনযাত্রা পাল্টে যায়। তো সেটা দেখেছি, কিন্তু স্বচক্ষে আমাদের দেখা হয়নি, আমরা নিজেরা সেটার মধ্যে ঢুকে পড়িনি। এবার আমরা নিজেরাই কিন্তু, আমাদের জেনারেশন তো বটেই, আমি বলবো যে এরকম মহামারী হয়তো বা আজকে যারা জীবিত আছেন কেউই দেখেননি। তো সেই জায়গা থেকে যে একটা আমূল পরিবর্তন আসছে এই আগামী দিনগুলোতে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। সেটা কিন্তু আমরা সবাই আজ করতে পারছি। কী পরিবর্তন আসবে সেটা হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু আজ করতে পারছি একটা কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু পাল্টাচ্ছে। যাই হোক, আমি যে কয়টা টেবিল থেকে যে কয়টা তুলে এনেছিলাম তার মধ্যে একটা কবিতা আমি পড়ছি। আমি কবিতা পড়া শুরু করবো। তো কেউ কবিতা পড়তে শুরু করবো? তো কেউ সাড়া দিচ্ছেন না, আমি বুঝতে পারছি না। কেউ যদি কিছু বলেন। হ্যাঁ, একদম শ্রীকান্ত দ্বিতীয় খণ্ড। শুভ সন্ধ্যা জয়শ্রীদি। হ্যাঁ, চায়ের সাথে পুরো আড্ডার আমেজ আসছে গৌরব। হ্যাঁ ঠিকই, আসলে কিছু করার নেই, চাটা মিস করা যায় না। মানে যেটা অফিসের নিয়ম অনুযায়ী চা এসে গেছিলো, তাই আচ্ছা, চা অবশ্যই খাবে, কিন্তু ফোন ধরবে না, সে যারই হোক। আচ্ছা, হ্যাঁ, সে একদম সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে একটা আননোন নম্বর থেকে ফোন এসেছিলো, আমি ভাবলাম হয়তো সংবাদ সংক্রান্ত কিছু হবে, কারণ যেহেতু এই সময়টা পিক আওয়ার। তাহলে আচ্ছা, বসার জন্য সুন্দর। আসলে
সুন্দর আসলে যে জায়গাটা ফাঁকা, স্যার বলছেন যে অফিসে যখন আছো তা বসার জন্য একটু সুন্দর জায়গা বাঁচতে পারতে, এই জায়গাটা ভালো লাগছে না। হ্যাঁ ঠিকই, আসলে এটা কিছু করার নেই, মানে এখন তো সবাই কাজে, সেই ক্ষেত্রে আমার জায়গা ছেড়ে আমি অন্য একটা জায়গায় এসে বসেছি, আমার যেখানে বসার জায়গা সেখানে, তো যার জন্য হয়তোবা ব্যাকগ্রাউন্ডটা বা অফিসের এই জায়গাটা ততটুকু হয়তোবা লুকস নেই, কিন্তু আমি ওই যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কোনো ধরনের কোনো ডিস্টারবেন্স না হয়, সেই জন্য এখানে এসে আলাদা করে এসে বসছি। আমার হাতের কাছেই রয়েছে আমি প্রথমে একটা কবিতা পড়ছি রূপরাজ ভট্টাচার্যের। খোলার পরেই প্রথম এই যে কয়টা বই এনেছিলাম তার মধ্যে অভ্যাস। দিনগত পাপক্ষয়ের এবড়ো খেবড়ো গলিপথ পেরিয়ে হালকা সোনালি স্ট্রিট লাইটের আলোয় তুমি ব্যস্ততম রাস্তায় তখন পথ পেরোতেই ক্লান্ত ছিলে। তোমার ডান হাতে সাদা কমলায় মেশা শিউলি ফুলের কলি বড় সাবধানে ধরা ছিল, আর বাঁ হাতে মুঠো করে তুলে ধরা শাড়ির কুচির একটা প্রান্ত। কাদায় জলে একাকার পথে শরৎ এসেছে বলে এক বুক খুশি নিয়ে খোঁড়ার রাস্তা ধরে এগিয়ে চলেছ কোথায় তা তো জানতে দাওনি তুমি। ভোর সন্ধ্যায় না ফোটা ফুলের কলি কেনই বা হাতে নিয়েছিলে সেও যে জানি না। শিউলির গন্ধে মাখামাখি তুমি। অদ্ভুত সুন্দর কবিতা, একটা প্রস্তর লিপি কাব্যগ্রন্থের রূপরাজ ভট্টাচার্যের, রূপরাজ স্যারের। এবারে এই বন্ধু গ্রুপের যিনি মূল কাণ্ডারি তার কবিতা পড়ছি। এটা অনেক পুরনো কবিতা, আসলে আমি আগেই বলেছি, বারবার এক কথা রিপিট হচ্ছে। আমি আগেই বলেছি যে আমার বাড়িতে হলে একভাবে, সেখান থেকে যে কোনো বই আমি টেবিল বা আলমারি থেকে নিতে পারতাম। যেহেতু অফিসে আসছি, যে কয়টা বই টেবিলে পেয়েছি সেখান থেকে নিয়ে এসেছি, তাই এখানে যে শতদলদার যে কবিতাটা পড়ব, এই কবিতাটা হয়তো অনেক পুরনো, কারণ যাই হোক বলেছি যে আমি অফিসে রয়েছি, তাই আমি সবকটা বই আনতে পারিনি, বা বাড়িতে থাকলে হয়তো আমি বইপত্র ঘেটে আরও বই বের করতাম, আমার অনেক কিছু। যাই হোক, শতদলদা শুনবে তোমার বন্ধু পত্রিকাতেই প্রকাশিত অনেক পুরনো কবিতা। আমি আমার প্রিয়তমার কথা বলছি, আমি আমার প্রিয়তমার কথা বলছি, আমি এক যুদ্ধ বিধ্বস্ত শহরের কথা বলছি, এক যুদ্ধ বিধ্বস্ত শহর থেকে জীবনের কথা বলছি। তোমায় দেখে বিবশ হয়ে পড়ছি, প্রিয় শহর যাকে ঘিরে আমার ছোটবেলা কিশোর যৌবন। আজকাল মনে হয় যুদ্ধ হয়েছে শহরের বুকে, তবু প্রিয় দিনে দিনে প্রিয়তমা হয়ে। আমার শহর ভুতুরে শহর, বন্ধ দরজা জানালা, তাচ্ছিল্যতার বুকে লেখা আছে এ কোন ভয়ঙ্কর বাজে বেসুরে। ঈর্ষার বুকে ঘর করে প্রতিদিন যায় চিন্তাবিদ আর বুদ্ধিজীবীর দস্তাবেজ। এ কোন যুদ্ধ শেষে শহর, আমার প্রিয়তমার মুখ লাল হয়ে আসে। এ কি শেষ বিকেলের গান? তবু আমার প্রিয়তমা সুখে থাকো, সব অসুখ মুক্ত হয়ে ওঠো, সব স্রোতময় জীবনে চলুক তোমার গতিময়তা। আমার প্রিয়তমা তুমি ভালো হয়ে ওঠো এই কামনায়। বাহ, কবিতাটা কিন্তু আমি আগেই বলেছি যে টেবিল থেকে তুলে এনেছি, কিন্তু খুব রেলেভেন্ট আজকের সময়ের জন্য। আমি কিন্তু প্ল্যান করে কবিতাটা তুলে আনিনি, কিন্তু কাকতালি ঘটনা হচ্ছে এটা, বা এই সময়টাকে বোঝানোর জন্য এই কবিতাটা, বা যে দুটো কবিতা পড়লাম একটু আগে রূপরাজ স্যারের এবং শতদলদার, দুটো কবিতা কেমন জানি আজকের সময়ের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু দুটো কবিতাই কিন্তু অনেক পুরনো, দুজনেরই কবিতা অনেক পুরনো। হ্যাঁ, স্বাভাবিকভাবেই, কিন্তু এই কবি যে তার সব কবিতা যে অনেক সময় তার সময় থেকে পেরিয়ে যায়, সেটা কবিতা কেন, যে কোনো শিল্প সাহিত্য, যে কোনো শিল্প সৃষ্টি তার সময় থেকে পেরিয়ে যায় তার সৃষ্টির গুণে, তার
সেটাই হচ্ছে, তখনই কবিতা অমর হয়ে থাকে, কবিতা জীবন্ত হয়ে থাকে। আসলে কবিতায় যাপন একটা ব্যাপার। সেই জায়গা থেকে যারা কবিতা নিয়ে ভাবছেন, যারা কবিতা নিয়ে যাপন করেন, কবিতা নিয়ে যাপন কথাটা কিন্তু আমি কোট আনকোট বললাম। কবিতা যাপন মানে কবিতা হয়তো বা তিনি যে কোনো কেউ যিনি কবিতা লিখছেন, যিনি কবিতা যাপন করছেন কবিতা লেখার পাশাপাশি, তিনি হয়তো বা দুদিনে দুটো কবিতাও লেখেননি, কিন্তু তার চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গি, তার যাপনে কিন্তু কবিতা রয়েছে। সেটাই ফল্গুধারার মতো বেরিয়ে আসে একটা সময়। সেই কবিতাগুলোই কিন্তু সময় থেকে পেরিয়ে চিরকালের দলিল হয়ে ওঠে। সুশান্ত দাও এসছেন, চন্দ্রিমাদিও এসছে। আসলেই আচ্ছা, হ্যাঁ, সত্যি সবই মিলেমিশে যাচ্ছে। এই কারণেই আসলে এটাই সময়। আমি কবিতা নিয়ে আমার একটা বিষয়, কিছু কথা বলার, যেটা আমার কাছে কিন্তু পাঠযোগ্য কবিতা এবং আবৃত্তিযোগ্য কবিতা কিন্তু ব্যাপারটা কিন্তু পুরো আলাদা। পাঠযোগ্য এবং আবৃত্তিযোগ্য কবিতা কিন্তু পুরো আলাদা। কিছু কবিতা থাকে নিবিড় পাঠের, এবং কিছু, হ্যাঁ, এটা অবশ্যই যে তার মানে কি আবৃত্তি করার যে কবিতাগুলো নিবিড় পাঠের নয়, অবশ্যই নিবিড় পাঠের, কিন্তু আবৃত্তির জন্য যে তার কাঠামো তৈরি হয়েছে, তার যে শব্দ কাঠামো, সেটা কিন্তু হ্যাঁ সহজিয়াভাবেই, স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়েছে, কিন্তু সেটা তার কাব্যিক গুণে আবৃত্তির মতো করে তার শব্দ যে কাঠামো তৈরি হচ্ছে সেখানে। অথচ কিছু কবিতা কিন্তু একবার দুবার নীরবে একান্তে পড়তে হয়, তাহলেই হয়তো বা তার যে আসল যে ব্যথা, আসল যে রসটা উঠে আসে। এবার আমি পড়ছি, আসলে হ্যাঁ, চন্দ্রিমাদি এসছেন। এবারে হ্যাঁ, গৌরব ঠিকই বলে, সারা বিশ্বটাই যা যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়েছে, একদম যুদ্ধ বিধ্বস্ত দেশ, যুদ্ধ বিধ্বস্ত শহর, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী। চন্দ্রিমাদির কবিতা পড়ছি, মানবী 2015। বললাম আমি আগেই যে আমি হুটহাট করে টেবিল থেকে জাস্ট বেছে নিয়েছি দুটো, বা হাতে তুলে নিয়ে, 2015 না 2020 সেটা দেখা হয়নি, তো জন্য মানবী থেকে পড়ছি। দেখা হবে প্রেমিক তীর্থে, সে দেবী দক্ষিণ আমারই এক অংশ, সে আর আমি একই তরবারি, ধারালো এ পিঠ ও পিঠ আগুন বংশজাত, অনন্ত গুণসম্পন্ন চার চোখ খুঁটি যদি ঘর, তবে ঘর এক, রীতিনীতি ভিন্ন, চার শক্ত খুঁটি জন্ম জন্মান্তরের মেধা নিয়ে, শিকড় সূত্রে, মায়া সূত্রে, অযৌন সূত্রে, সপ্তডিঙা মধুকরের বাণিজ্য সূত্রে, আজ অন্য বন্দরে, সভ্যতার বনে বিভাজিত জীবনের বিভাময় হরিণী, সে দেবী দক্ষিণ আমারই ঢেউ, তার ঠোঁটে আর বাঁশি খোঁজে আমার সুর, যে ভোর আজানময় সে বাতাসে রেখে যাই দূরগামী প্রার্থনা তরঙ্গ, অনাবিষ্কৃত চন্দ্রিমা নগরীতে যাত্রা আমাদের, আসাম দক্ষিণে রেখে যাব আরও দূর ধূসরে, সে দেবী দক্ষিণ হয়তো সমুদ্র পেরোবে, আমিও বরফ পাহাড়ই, একই অংশ আমরা, ছোট ডিঙি সুজন আমূল তোলপাড় নিয়ে দেখা হবেই রঙিলা প্রান্তরে, অথবা প্রেমিক তীর্থে একদিন। অসাধারণ চন্দ্রিমাদির কবিতা পড়লাম। চন্দ্রিমাদির কবিতা নাম লেখা না থাকলেও কিন্তু যদি আমার কিন্তু ধরে নিতে পারবেন তার এটা চন্দ্রিমাদির কবিতা, তার শব্দচয়ন, তার বয়ান, তার সব কিছু কিন্তু একটা নিজস্ব সিগনেচার টোন বলবো আমি, আর্টের ভাষায় যদি, পেন্টিংয়ের ভাষায় বলি সিগনেচার টোন, নিজস্ব সিগনেচার টোন, যেটা আমরা এই যে তিনজনের কবিতাই বললাম তাদের নিজস্ব সিগনেচার টোন রয়েছে। এটা সিগনেচার টোন একটা স্বাক্ষর বলা যায়, সিগনেচার টোন, যেটাকে আমরা সিনেমা বা পেন্টিংয়ের ভাষায় বলা হয় সাধারণত। তো এই কবিতাটা চন্দ্রিমাদির নাম না লেখা থাকলেও কিন্তু চন্দ্রিমাদির কবিতা বলেই কিন্তু যে কোনো কেউ বুঝে নিত, কারণ এটার মধ্যে
চন্দ্রিমাদির সিগনেচার টোন যাকে বলে তা রয়েছে। এবং বাকি দুজনের যে কবিতা পড়লাম সেটাও কিন্তু যেটা আমি আগেই বলেছি, দুটো কবিতাই কিন্তু সময়কে পেরিয়ে, নাহলে আজকে বসে এত রেলেভেন্ট লাগতো না কবিতা। দুটো কবিতাই দুজনের, প্রথম প্রসারের কবিতাটা খুবই প্রিয় কবিতা, প্রসারেরও প্রিয় কবিতা দেখলাম এখানে লিখলেন। তো আমারও অনেকগুলো কবিতার মধ্যে একটা অন্যতম প্রিয় কবিতা। শতলদার কবিতাটা অনেক পুরনো, কিন্তু আজকের জন্য কেমন একটা খুব মিলেমিশে যাচ্ছে যেটা চন্দ্রিমাদি লিখেছেন। এবারে এখানে এই গ্রুপের অ্যাডমিন যিনি, তার কবিতা একটা বোধহয়, অর্থাৎ এই গ্রুপের অ্যাডমিন গৌরব ইদানিং তো যেহেতু কর্মপরিসরের দূরত্বে আমাদের মধ্যে সেই অর্থে যোগাযোগ তেমন করে হয়ে ওঠে না ফেসবুক ছাড়া, সেই জায়গা থেকে লেখা হয়ে ওঠে কিনা জানি না। যদিও আমি সেদিন গৌরবের খুব ডেফার্ট লাইভ শুনেছি, যদিও খুব বাফারিং হচ্ছিল, তো যাই যতটুকু শুনেছি ভালো লেগেছে। তো এখানে একটা আচমকা এই শতলদার বন্ধু পত্রিকার মধ্যে একটা গৌরব চক্রবর্তী ছোট্ট কবিতা পেয়ে গেলাম। আজ ঘুম আসছে না, খোলা চোখে দেখছি স্বপ্ন, আসছে এক সোনালি পাখি, আমার আঙ্গিনায় আধার হয়েছে দূর, আলস সন্ধ্যা। গৌরব চক্রবর্তীর কবিতা আলস সন্ধ্যা নামের। সে সময় বন্ধু পত্রিকায় বেশ কিছু কবিতা বেরিয়েছিল গৌরবের, কিন্তু তারপরে আমি যেহেতু আমাদের পেশা আলাদা, তার জন্য সময় ওভাবে দেখা সাক্ষাৎ তেমন করে হয় না, ফেসবুকেই যা, তাই এখনও লেখা কিভাবে চলছে আমি জানি না। আশা করব এবং প্রত্যাশা করব লেখা চলতেই থাকবে, কারণ কবিদের কলম নিরন্তর চালু রাখতে হয়। চালু রাখতে হয় বললে ভুল হবে, চালু হয়ে যায়, সময়ের দাবিতে হয়ে যায়। সময়ের দাবিতে বললে এখানে একটা আমি কথা না বলে পারছি না। কিছুদিন আগেও একটা বিতর্ক যে সময়ের দাবিতে কবিতা লিখতে হবে, কিংবা আমি এক্ষেত্রে বলবো যে এখানে তো দুটো পয়েন্ট কাজ করে। একটা হচ্ছে সময় কিংবা তার সময়ের দাবিতে, কিংবা এই যে ক্রাইসিস, তার দাবিতে লিখতে হবে। সেটা এক ধরনের সাহিত্য, এক ধরনের কবিতা, এক ধরনের সিনেমা হতে পারে, এক ধরনের পেন্টিং হতে পারে, এটা এক ধরনের। কিন্তু আবার যদি আর্ট ফর আর্টস সেক, একটা কথা আছে, আর্ট ফর আর্টস সেক, মানে শিল্পের জন্য, সেটা কবিতা হোক, গান হোক, সিনেমা হোক, যে কোনো সাহিত্য শিল্প, এই দুটো যে পন্থা বললাম, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আর্ট ফর আর্টস সেকের পক্ষেই রয়েছি, অর্থাৎ শিল্পের জন্যই। মানে আমি এটা হয়তো বা অনেকে আমার সঙ্গে দ্বিমত করবেন, অনেকেই বলবেন যে হ্যাঁ, এই এত বড় একটা বিভিন্ন সময় ক্রাইসিস যায়, আমাদের বিভিন্ন সমস্যা যায়, বিভিন্ন সংকট আসে, সেই সংকটে কবিরা কলম বন্ধ করে আছেন কেন, কিভাবে তার কবিদের লেখা উচিত, সিনেমা তৈরি হওয়া উচিত, নাটক তৈরি হওয়া উচিত, এরকম বলা হয়ে থাকে। কিন্তু আমি কিন্তু এই ধরনের মন্তব্যের আমি কিন্তু বিপরীতে, আমি কিন্তু এটাতে দ্বিমত পোষণ করি। আমার কথা হচ্ছে যে আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ শিল্পের জন্য কবিতাটা লিখলাম, সেটা আমার ভিতর থেকে অনুরণন হয়ে যে যা বেরিয়ে এলো, তা যদি শিল্প হয়ে ওঠে এবং তা যদি স্বতঃস্ফূর্তভাবে সময়কে রিপ্রেজেন্ট করে, সময়ের দাবিকে তুলে ধরে, তাহলে কিন্তু সময়ের কবিতা হলো। কিন্তু আমি সময়ের দাবিতে কবিতা লিখব বলে কবিতা লিখতে বসলে, তাহলে কিন্তু আমার মনে হয় সেই শিল্প গুণটা আসবে না, সেই শিল্প গুণটা হয়তো বা সেই উৎকর্ষ পাবে না। সেটা আমার ব্যক্তিগত মতামত, অনেকেই হয়তো মানবেন না। আমার কথা হচ্ছে যে শিল্পের জন্যই হওয়া উচিত। সেখানে না হলে সিনেমার ক্ষেত্রে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আমরা একটা ভাষা ইউজ করি, প্রপাগান্ডা ফিল্ম, অর্থাৎ একটা বিষয় নিয়ে যখন একজন যত বড়ই নির্দেশক হোক না কেন, একটা বিষয় আগে থেকে নির্দিষ্ট করে নেন যে একটা এই বিষয়টা নিয়ে আমি এই বিষয়টা নিয়ে জায়গা তৈরি করবো, আমার একটা ছবি তৈরি করবো এবং ছবির ধারা তৈরি করব, তাহলে কিন্তু সেই জায়গাটা, সেই শিল্প উৎকর্ষ কিন্তু হয়তো বা ততটুকু হবে না যতটুকু তিনি যদি ভেতর থেকে সময়ের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে যদি শিল্প বা সিনেমা বা কবিতা তৈরি করতেন এবং সেটা
অদ্ভুতভাবে যদি সেই সময়কে রিপ্রেজেন্ট করতে পারে, তাহলেই কিন্তু তার শিল্প সার্থকতা আসে। যেভাবে যাদের কবিতা পড়লাম তারা কিন্তু এখন পর্যন্ত যাদের পড়লাম তারা কিন্তু সময়ের সময়ের দাবিকে, আমার মনে হয় সময়ের দাবিকে মেনে ওরা কবিতা লিখেননি, ওদের কবিতাটা সময়কে রিপ্রেজেন্ট করে দিয়েছে। না হলে আজকে এই 3 মে লকডাউনের 40 নম্বর দিনে আজকে এই কবিতাগুলো এতটা রেলেভেন্ট হতো না। তো তার মানে হচ্ছে আমার যে বক্তব্য, আমার যে মতামত, তার পক্ষে আমি এই মতটা দিলাম যে শিল্পের জন্যই হওয়া উচিত। সেখানে প্রোপাগান্ডা, ছবি তৈরি করা প্রোপাগান্ডা, কবিতা তৈরি করা, সেখানে হয়তো বা সেই উৎকর্ষ সে শিল্পের আসে না, যেটা যদি স্বতঃস্ফূর্তভাবে সহজীয়ভাবে যে ছবি, যে পেন্টিং, যে উঠে আসে, তাই কিন্তু আসলে শিল্পের সেই উৎকর্ষতে পৌঁছতে পারে। তো যাই হোক, আমি মাঝে মধ্যে একটু কথা বলছি এই কারণেই, কারণ নাহলে আসলে অনেকজনকে পাওয়া হয় না, তাই মাঝে মধ্যে কিছু কথা বলছি নিজের কি বলবো এখন। রাজেশ শর্মা, এখানেই 2015 মানবীতেই পেলাম রাজেশ শর্মার একটা কবিতা। কারণ রাজেশ ব্যক্তিটি কোথায় আছে কে জানে, তার কোনো হদিশ পাওয়া যায় না। সে কাব্যগ্রন্থ, কবিতা সংকলন এসব করে একটা, কিন্তু তারপরে এই মুহূর্তে বা কোথায় কিভাবে কবি রাজেশ বিরাজ করছেন সেটা আমার কিন্তু আমি ধন্দে আছি, জানি না কোথায় আছেন তিনি। তো আমি রাজেশ শর্মার একটা কবিতা পড়ছি। অসুখ। কেউ আমাকে গেট ওয়েল সুন বলেনি বলে শুয়ে রইলাম অসুখাসনে, আর তীব্র শরীর থেকে বেরোতে শুরু করলো বিষণ্ণ পোকা। আস্তে আস্তে গ্রাস করে ফেললো সারা শহর। মেয়েটি একা একা স্নানে যেতে ভয় পাচ্ছে। খুব অসাধারণ একটি কবিতা, খুব পিন পয়েন্টেড কবিতা। রাজেশের কবিতায় একটা ঘরানা তৈরি হয়ে গেছিলো, যেটা বাকিদের যাদের পড়লাম তাদের একটা ঘরানা ইতিমধ্যেই আছে, সেখানে রাজেশেরও কিন্তু ঘরানা তৈরি হয়ে গেছিলো, এবং সে নিশ্চয়ই লিখছে এখনও তার। কিন্তু ইদানিং কবি ব্যক্তি রাজেশ শর্মাকে হয়তো বা 2-1বার কথা হয়েছে, কিন্তু কবি রাজেশ শর্মাকে তেমন করে পাচ্ছি না। তো নিশ্চয়ই নিভৃতে লিখছে এবং প্রত্যাশা করব। এবং হ্যাঁ, এবং একটা গ্রুপ, এই সময় একটা গ্রুপ কিন্তু যে রাজেশ, তারপরে বিশ্বকল্যাণ তিলক, এরা পাগল বনে ঠিকই পাগলা হয়ে কবিতা যাপন করতো, তারপরে আবার হঠাৎ করে বিরতি, আবার একদিন আবার শুরু হয়ে গেল। তো এরকমই কিন্তু এই কয়েকজনকে আমি পেয়েছি, রাজেশ, তিলক। ওরা কি বলবো, বসন্তের মতো কবিতা নিয়ে লিটল ম্যাগাজিন বের করা, তা বিক্রি করা, তা নিয়ে দৌড়চা, বইমেলায় দেওয়া, এই সমস্ত বিষয় চললো। প্রচুর কবিতা লেখা, কারি কাগজ খরচ হলো, কবিতা এলো, আমরা পড়লাম, ভালো লাগলো। তারপরে কিছুদিন আবার যেন 6 মাস দিন 6 মাস রাত আর কি, কিছুদিন আবার সেই ডুব, তারপরে আবার কোনো দিন হয়তো আবার পেয়ে গেলাম। তো এরা ঠিক এরকমই একটা এটা এক ধরনের পাগল বনি আসলে। তো এখানে তিলক আমার অফিসেই আছে, তো যেহেতু আমি প্রান্ত দিতে, তিলকও প্রান্ত দিতে, সেই জায়গা থেকে তিলকের কবিতা আমি খুঁজে আর এই কোনো বইয়ে পাইনি। ও এই মুহূর্তে ওর লেখা আছে আমার কাছে 2-4টে ম্যাগাজিন, বা একটা ওরা অপূর্বের সংসার বলে বিশ্বরাজ, রাজেশ, তিলক মিলে একটা সংকলন করেছিল, সেই বইটা তো আছেই আমার কাছে, কিন্তু সেটা এখানে অফিসে বসে পড়ায় সেইগুলো আর আলমারি থেকে ঘেটে বের করার সুযোগ হচ্ছে না। তো একটা কবিতা তিলকের,
মানে বিশ্বকল্যাণপুর কাস্তের। এই কবিতাটা অন্য একটা ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি। কবিতাটার নাম বাবা। ফের আরেকটা বছর দুগ্গা টুগ্গা কালচার ফালচার বাঙালিয়ানা আর আমাদের মিথ্যে অহং। উৎসবের আওয়াজ আজকাল ক্রমেই তীব্রতর, অকারণে চোখ কান ঢেকে একান্ত ভালো থাকার ভান। কবে সেদিন আমার মায়ের খুঁড়তুতো বোন বিনা কারণে 3 রাত জেল খাটলেন, ডিভোটার হওয়া বা না হওয়ার দায়ে, বাঙালি হওয়ার দায়ে। অথচ পূজার বাজারে আমরা ঠিক বেরোবো, ভাবছি বাবাকে এবার আকাশি পাঞ্জাবিটা দেব। বাবা নিজস্ব দুপুরগুলোয় স্বাধীন আকাশ ভাবেন, খোলা আকাশ আকাশি পাঞ্জাবির থেকে আজও প্রিয় বাবা। বাবার ছেলে কাগজ কলমের মঞ্চ কাঁপায়, মানুষ হওয়ার ভান করে, মানসিক কাপুরুষ। প্রয়োজনের দিনগুলোয় রামনগরের মাঠে আওয়াজ তুলে জয় আই হোম। বুঝতেই পারছেন, একদম ওরা লিখে কম, মানে ধারাবাহিকতা কম, কিন্তু লেখা কিন্তু তার সবসময় কিন্তু যখন এক নাগারে লিখতো এবং ওরা ম্যাগাজিন বের করতো তখন কিন্তু লেখাগুলো একসঙ্গে একটা, যেটা বললাম, একটা নিজস্ব একটা ফর্ম্যাট, নিজস্ব স্টাইল তৈরি হয়ে গেছিলো। এই কবিতাটার মধ্যে কিন্তু এটা যেমন করে, আমার এখন কবিতা নিয়ে আলোচনা করার সময় নয়, এই সময় পরিসরে সম্ভব হবে না, প্রতিটা কবিতা নিয়ে আলাদা করে আলোচনা করা যায়। শুধু একটা কথাই বলবো যে এখানে কিন্তু রাজনীতি, সম্পর্ক, সমাজ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। বাবা ছেলের সম্পর্ক, রাজনীতি, সমাজ, ডি ক্যাম্প সব কিছু মিলে কিন্তু একাকার হয়ে গেছে। এতটুকুই এই কবিতাটার, যেটাকে বলি পিন পয়েন্টের, যে আমি যদি মানে নির্যাস বিন্দু যেটাকে বলি, নির্যাস বিন্দু বললে এটাই বলতে পারবো যে রাজনীতি, সম্পর্ক, সমাজ সব কিছু একাকার হয়ে গেছে শুধু এই কয়েকটা লাইনের মধ্যে, এই কয়েকটা পংক্তির মধ্যে। চন্দ্রিমাদি লিখলেন, বহুদিন তিলককে শুনিনি, ভালো লাগলো এই কবিতাটি, তুই পড়েছিসও ভালো, ধন্যবাদ চন্দ্রিমাদি। তিলককে আমি জানিয়ে দেবো, তিলক আছে অফিসেই। এখন আমি এখানে সুশান্তদা ছিলেন, আমি জানি না সুশান্তদা আছেন কিনা এখনো। হ্যাঁ, সুশান্তদার কবিতা খুঁজতে গিয়ে আরেকজনের কবিতা চলে এলো, বিশ্বরাজ ভট্টাচার্য, একটু আগে যার কথা বলছিলাম। ডাকনাম। তোর উষ্ণ ঠোঁটে বরফ রাখার সাহস আমার আছে, বিশ্বস্ত হাতে ছুঁতে পারি তোর শরীর, তবে ছুঁতে ইচ্ছে করে তোর অন্দরের জলপ্রপাত, যেখানে সারব অবেলার স্নান। শামুকের গায়ে আঁকবো ভালোবাসার নীল নকশা, প্রজাপতির পাখায় সোনালি অক্ষরে লিখে দেব তোর ডাকনাম। বাহ, বিশ্বরাজের কবিতা পড়লাম। বিশ্বরাজ সম্ভবত ডেস্কে কাজে, তার বিশ্বরাজকে দেখতে পাচ্ছি না। যাই হোক, বিশ্বরাজের কবিতার একটা নিজস্ব স্টাইল, সেটা এখানে আমি অতিরিক্ত বলছি না, নাহলে সময় ছুটছে। এখানে না, এই আমার এই মুহূর্তে পাশে হয়তো সুশান্তদার কবিতা আমি দেখছি না, তো সুশান্তদা আছেন লাইভে দেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার যে কটা আছে সেখানে সম্ভবত সুশান্তদার কবিতা সম্ভবত আমার সঙ্গে এই মুহূর্তে আসেনি। না, সুশান্তদার কবিতা এই মুহূর্তে যে কটা আমি বই তুলে এনেছি টেবিল থেকে হুটহাট করে, সুশান্তদার এই সংকলনগুলোতে সুশান্তদার কবিতা নেই। আমি সুশান্তদার কবিতা পড়া হলো না আমার খুব একটা কবিতা যে মানে মাথায় সব একদম হুবহু থাকবে তার কোনো আমি গ্যারেন্টি দিতে পারি না, তাই আমি দেখেই পড়ি। তো সেই ক্ষেত্রে আমি সুশান্তদার কবিতা যে কটা এনেছি পড়ছে না এখন।
না, আমি তো চোখে পড়েনি। আর আচ্ছা সুশান্তদা, আমি সরাসরি না হয় আপনাকে আরেকদিন শুনিয়ে দেবো আপনার কবিতা। আমাদের কোনো ইয়েতে, আমাদের কোনো আসরে, আমাদের এই লকডাউন সেরে সুস্থ হয়ে উঠুক পৃথিবী, তারপর লকডাউন সেরে পৃথিবী সুস্থ হয়ে উঠুক, আর সেই কবিতার আসরে আমি নিশ্চয়ই সুশান্তটা পড়বো। মানে আমি আজকে আমি পড়ার জন্যই মানুষের, কিন্তু আমি আসলে ভাবিনি যে মানবীরই সংখ্যায় বা বন্ধুর এই সংখ্যায় থাকবে না। তো যার জন্য সুশান্তদার কবিতা, হ্যাঁ সুশান্তদা বলছেন তোর কবিতা পাঠ কর। আচ্ছা হ্যাঁ, আমি শেষ একবার আমি দেখে নিই, চেষ্টা করি। ওইটা হলো বন্ধু, হ্যাঁ আমার কবিতা। আচ্ছা আমার কবিতা হ্যাঁ পাঠ করবো। যেভাবে পোস্টারটা ফেসবুকে দেওয়ালে লিখে দিয়েছে সতলদা বা গৌরব রোমান্টিক কবি, সেই অর্থে আমার কিছু দু একটা পুরনো কবিতা পড়ছি। হয়তোবা এখানে চন্দ্রিমাদি, রূপরাজ স্যার, সুশান্তদা, সতলদা অনেকেরই হয়তোবা শোনা থাকবে, কিন্তু এই রোমান্টিক তকমাটা তো যেহেতু আমাকে দেওয়া হয়েছে, আমি মানে হ্যাঁ আমি কিন্তু এই মুহূর্তে আমার তো আপাতত আমি একটা এই জন্য পুরনো একটা দুটো কবিতা পড়ছি। কবিতার নাম পরকিয়া। 18 তছনছ সিলেবাস ছুঁয়ে থাকি 30-এ, বিকেলে ঘুড়ি ওড়ানো বন্ধক রেখে নীল নির্জন সন্ধ্যায় ভোকাট্টা চাদরে আকাশে, অবেলা ছায়াপথে দলছুট মেঘ হেঁটে গেলে পরকিয়া স্পর্শে তোমাকে খুঁজি নতুন সহজ পাঠে। এটা বেশ পুরনো কবিতা। আচ্ছা মামার কবিতা, হ্যাঁ দেখতে পাচ্ছি মামা রয়েছেন, তো মামার কবিতা আমি একটু সূচিপত্র ঘাটতে হবে। আমি আসলে যে সবটা তো আনতে পারিনি, সব যেহেতু আমি বাইরে তো তো দেখি সম্ভবত হ্যাঁ হ্যাঁ কল্লোল চৌধুরী, মানে আমার মামার একটা কবিতা হাতে পড়ে গেছে সুশান্তদাকে। সুশান্তদা আসলে মন থেকে বোধহয় চাইছিলেন কল্লোল চৌধুরীর কবিতা শুনবেন, তাই আমি কিন্তু ভাবিনি যে এই বন্ধুর এই সংখ্যাতে, কত সংখ্যা, বন্ধুর এই সংখ্যাতে পেয়ে যাব অনেক পুরনো সংখ্যা, তো সেখানে পেয়ে যাবো আমি ভাবিনি। সুশান্তদা বলার পরে কবিতা পাতা উল্টাতেই দেখি একটা কবিতা এখানে আছে। হ্যাঁ, চন্দ্রগ্রহণ ও অবগাহন, কল্লোল চৌধুরীর লেখা। 125 বছর পর চন্দ্রগ্রহণ হলো অভূতপূর্ব এক ধ্বংসের দিনে। মা আমাকে প্রচণ্ড শীতের রাত্রিতে স্নান সেরে ফেলতে বলেছিলেন, কিন্তু তা বিজ্ঞানসম্মত নয় বলে আমি প্রত্যাখ্যান করি। তবে যাতে আমার পারিবারিক শান্তি বিঘ্নিত না হয় সেজন্য আমি পরে স্নান করি। পরের দিন খবরের কাগজে প্রথম পাতায় সংবাদ বের হয়, একজন স্ত্রীলোকের প্রচণ্ড শীতে স্নান করার জন্য মৃত্যু ঘটে। এটা আমি বন্ধু সংখ্যায় পেয়েছিলাম এইমাত্র আমি দেখতে। আচ্ছা হ্যাঁ, সতলদা বলছে আমার কবিতা শুনবে, আমি পড়ছি। আমি ইদানিং রূপরাজ স্যার বলেছেন এই বর্তমান সিরিজে আমি পড়ছি, তার আগে দুই একটা পুরনো, যেহেতু রোমান্টিক তকমা তো রয়েছে। আচ্ছা এখানে গুমট হয়ে আছে মেঘ,
নারকেলের মালার মতো ছোট দুই স্তব্ধ চরাচর, উন্মুক্ত জমি, কাঁধে লাঙল, কৃষক এগোন নির্দ্বিধায়, মুখ রাখি নদী কাঁধে, সোজা হয়ে আসে দিগন্তে, মেতে উঠি কৃষিকাজে। এটা একটা সিরিজের কবিতা, কি নাম ছিল, বৃষ্টি কোলাজ সিরিজের একটা কবিতা পড়লাম। আর আরেকটা পুরনো থেকে পড়ে নিই। বুক জ্বলে নেমে আছে চাঁদ, সে জানে সারা জীবন সুদূর তাকিয়ে থাকা ছায়া সম্পর্কের কথা। জলের অতল অবগাহন সেরে কেউ উঠে আসবে না আর, সব কথার গন্ধ মুছে ডানা ঝাপটায় বিবর্ণ বিকেল, ভেতরে শুনি দিনের অদ্ভুত রক্তক্ষরণ। হ্যাঁ, গৌরব জিজ্ঞেস করছে এখন কি রোমান্টিকতা চলে গেছে? না না, অবশ্যই রোমান্টিকতা এখনও আছে। আসলে ইদানিং এই কয়েকদিনের মধ্যে যে হ্যাঁ, রোমান্টিকতা ছাড়া কবিতা হতেই পারে না, সেটা আমি আরেকটা আমার মত। সেখানে রোমান্টিকতার অনেক তার কী বলে পরিধিটা অনেক বিশাল। যাই হোক, কিন্তু রোমান্টিকতা আছে। রোমান্টিক কবি বলেছেন, আমি পড়লাম। আসলে আমি ইদানিং যে কটা কবিতা বললেন, যে কটা কবিতা পড়ার জন্য এখান থেকে আমি পড়ছি কয়েকটা কবিতা, সেগুলো ঠিক সেই অর্থে মানে প্রেমের কবিতা অবশ্যই, প্রেম ছাড়া তো জীবন হয় না। সেই অর্থে জীবন ইকুয়াল টু প্রেম, তো সেই অর্থে প্রেমের কবিতাই, রোমান্টিক কবিতাই। কিন্তু তবু সেই সময়ের একটা ছাপ হয়তো বা কবিতায় আছে, এই বর্তমান সময়ের। তাই আগে আমি কয়েকটা পুরনো কবিতা পড়ে নিলাম। পুরনো থেকে কবিতাটা পুরনো থেকে পড়ে নি। জলের কাছেই টিনেজ মুহূর্তে একলা একটা মাঝবয়সী ছাতা, দ্বিধাহীন মন টপকায় ইচ্ছে পাঁচিল, বৃষ্টি গায়ে গায়ে বৃষ্টি ভেজা ডানা ঝাপটায় এ শহরের সন্ধে জুড়ে, মাটির অগাধ থেকে উঠে আসে কবিতা ছাট, ভেজা আকাশ বন্ধ চলবাস, দুটো মানুষ আস্থা রাখে জলের কাছেই। এটা পড়লাম, আর খুব বেশি সময় বোধহয় নেই। ইদানিং আমি লকডাউন শুরু হওয়ার পর থেকে কিছু কবিতা হয়ে যাচ্ছে কিছু কবিতা আমার। তো সেখান থেকে আমি, আচ্ছা কুন্তলাদি, তোমার লেখা প্রেমের কবিতা পড়। আচ্ছা, প্রেম পড়লাম, তিনটে পড়লাম প্রেমের কবিতা। একটু অন্য স্বাদের কবিতা পড়ি। আসলে এই সময় কিছু কবিতা তৈরি হচ্ছে, কিছু একটা সিরিজ তৈরি হয়েছে, সেখান থেকে কয়েকটা পড়ি। রূপরাজ স্যার ইতিমধ্যে কিছু বলছিলেন যে ওইখান থেকে ওই কবিতাগুলো থেকে পড়ব, তো দেখি কেমন লাগে। সেখানে বর্তমান সময়ে উঠে এসছে কবিতাগুলো। তো প্রেমের কবিতা 2-3টে পড়লাম, নিশ্চয়ই পড়বো আবার যদি সময় হাতে থাকে। তো এটা লকডাউন শুরুর সময় থেকে কবিতা, এবং এটা চলছে। যাই হোক, দেয়ালে পিঁপড়ের শাড়ি, ঝড়ের পূর্বাভাস নাকি অন্য কিছু, অন্ধ গলির শ্বাসকষ্টে লাশ হয়ে পড়ে আছে ভয় আর্তনাদ সব, দুয়ার এটে তাকিয়ে আছে আস্ত একটা শহর। এটাতে কোনো নাম দিইনি, এগুলো কবিতায় 1, 2, 3, 4, 5 এরকম সংখ্যা হিসেবে আছে। এরকম সংখ্যা কেন আছে সেটা আমরা যদি পরিসর সময় থাকে তাহলে আমি হয়তোবা একটু এটা নিয়ে আলোচনা করব, কিন্তু সংখ্যা দিয়ে এখানে কোনো নাম নেই। পরের কবিতা পড়ছি। কার্নিশের গা ঘেঁষে থাকা গাঢ় নীল আকাশটার জন্য সব উজাড় করে দিতে জানে পাখিটা, সদ্য গোঁফ ওঠা প্রেমিকের মতো
চৌরাস্তার মোড়টাও তাই এত উদ্দাম। দু আঙ্গুলের ফাঁকে কাউন্টারটা রেখে তিলক শোনালো, শহরটাকে এখন অবিকল আমার গ্রামের মতো নিশ্চিন্ত নিরপরাধ দেখাচ্ছে। এরপরের কবিতা, রোদ পোড়া মাটিতে কিসের ক্ষতচিহ্ন এসব, দহনকালের কিনা জানা নেই। শুনেছি জোয়ার আসবেই, নৌকাও ভিড়বে দরজায়, এসো শুনি ঘাটের প্রতীক্ষা। শরীরের অন্তঃপুরে এখন চুইয়ে পড়ুক শুধু জল। পরের কবিতা পড়ছি। ঘরবন্দিরা এখন অনেকটাই থিতু, অভ্যস্ত। অন্বেষা হোয়াটসঅ্যাপে লিখল, স্যার আকাশটাকে দেখছে কত নক্ষত্র, দেখি মাস্তুলে ঝুলে আছে এক টুকরো চাঁদ। পরের কবিতা, অনলাইনেই ক্লাস চলছে, বড্ড ডিসিপ্লিন, নিরুত্তাপ, যেন এক সুবিশাল সাঁকোর দুদিকে শুধু দেওয়া নেওয়া, নেই সম্পর্ক উৎসব। ক্লাসরুম এখন একটা দেশের মতো নাগালের বাইরে, সরকারি অফিসের পুরনো ফাইলের মতো ধুলো জমছে বারান্দায়। এটা সাম্প্রতিক লেখা কয়েকটা কবিতা পড়লাম। সাম্প্রতিক লেখা এই বর্তমান এই কয়েকদিনের মধ্যে লেখা কবিতা। এখন আরও হয়তো সময় থাকলে আমরা আরও শোনাবো কোনো অন্য কোনো পরিসরে, অন্য কোনো জায়গায়, কারণ সময় প্রায় হয়ে এসছে সম্ভবত। সতলদা, পুরনো মনে আছে, আচ্ছা, এক পরন্ত দুপুরে তোর গলায় গৃহবন্দীর বয়ান শুনে চমকে উঠেছিলাম এবং দু একটা কবিতা বারবার পড়তে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনিয়েছিলাম, আমি রূপরাজ স্যারকে কবিতাগুলো শুনিয়েছিলাম কয়েকটা। তার এই সময়ের যে 30-40টা কবিতা হয়েছে, তার মধ্যে অনেকগুলোই সুপ্রাস স্যার শুনেছেন। আরেকজন এর যেহেতু আমরা তিলক বিশ্বকল্যাণ, ও প্রায় অনেকগুলো কবিতার শ্রোতা। তো যাই হোক, এই সময় পরিসরে লেখা কিছু কবিতার মধ্যে কয়েকটা পড়লাম, 4-5টা কবিতা পড়লাম। মানে সময় খুব বেশি নেই হাতে, আমি কথা বাড়াচ্ছি না। আমি এমনিও আরও 2-1টা কবিতা পড়ে নিই। ওই বৃষ্টি কলাস থেকে, পুরনো। বৃষ্টির পর থমথমে বিকেল যেন রেলিংয়ের সঙ্গীহারা পাখিটার উদাস চাহনি, অভুক্ত প্রতীক্ষার পরোয়াহীন সন্ধ্যা একটু একটু করে গ্রাস করে দিচ্ছে গোটা বিকেলটাকেই। অদ্ভুত শিহরণে ছটফট ডানা ঝাপটায় পাখিটা। ওই সিরিজেরই। এখন তোমার মন খারাপের বিকেল, থমথমে আকাশ, ছুটে আসে মেঘ, তারপর নামে বৃষ্টি, রাতভর বৃষ্টি। কোথাও একটা দাঁড়িয়েই আছি, আমার সব রং ধুয়ে নিচ্ছি বৃষ্টি জলে। এখন বৃষ্টি নেই, ঝকঝকে সকাল, সাদা কালো ছবির মতো শহর হাঁটছে আমার পাশেই, শুধু মন খারাপ করে আছে বৃষ্টি। ক্ষতচিহ্ন বলে একটা সিরিজ ছিল, এটা একটা কবিতা পড়ছি। এক দিগন্ত মোমের আলোয় উন্মুক্ত শরীরের সব ক্ষতচিহ্ন, স্তব্ধ হয়ে শুনি শব্দের আর্তনাদ। নিচু স্বরে মাটির উপরে হাত রেখে কেউ একটা উঠে দাঁড়াক, পাজরে শুনবো 19-এর স্বর। এটা 19 মে নিয়ে লেখা ছিল। আর তো
একটা শেষ কবিতা পড়ছি। 8:30 আমারও অফিস থেকে যে সময়টুকু চেয়ে নেওয়া সেই সময় পেরিয়ে যাচ্ছে, এবং এখানে ফেসবুক ফেসবুক গ্রুপের লাইভের সময়ও কিন্তু 7:30 থেকে 8:30। যদিও আমি টেকনিক্যাল সমস্যায় আমাকে সতলদাকে জিজ্ঞেস করতে হয়েছে কীভাবে, মানে আমাকে 5 মিনিট হয়তো বা দেরি হয়েছে। তো সেই হিসেবে সময় আমি প্রায় শেষের পথে। আমি পড়ছি শেষ কবিতা, শব্দ। বোধহয় একটা আলপিন পড়ার শব্দ হলো। অন্ধ শহরের হাজার বাতি এড়িয়ে কোথাও একটা প্রহর গুনছে আমার একান্ত নির্জনতা। এটাই শেষ কবিতা পড়লাম। আসলে অনেক কিছু কথা চলে আসে কবিতা পড়তে গিয়ে, তো সেই অর্থে আমি কবিতা পড়বো না, কথা বলবো, আসলে দুটোই খুব লোভনীয় ব্যাপার আমার কাছে। আমি হয়তো বা এরকম হতে পারে কথা বলতে শুরু করলাম, সেখানে শুধু কথাই বলে যাচ্ছি, কবিতা হয়তো বা হলো না। তাই মাঝে মধ্যে নিজের অজান্তে ঠিক কোথায় দাঁড়িয়ে বসাবো, নিজের কথায় না জানিয়ে আমি দাঁড়িয়ে বসে দিচ্ছি, নিজের রাশ টেনে নিচ্ছি। তাই হয়তো বা আমি কিছু কবিতা, সবার কবিতা, আমারও কয়েকটা কবিতা পড়তে পারলাম। না হলে হয়তো কথার ভিড়ে আমার কবিতা অন্য যাদের কবিতা পড়লাম তাদেরটাও হয়তো হারিয়ে যেত। তাই কথাগুলো খুব যে শৃঙ্খলাবদ্ধভাবে বেরিয়ে এসছে, আপনারা যারা আছেন এখানে সবাই খুব যে মানে ঋদ্ধ হওয়ার মতন জায়গা থেকে কথাগুলো এসছে, সেটা মোটেও না। কারণ আমি নিজের অজান্তে কিন্তু আমি আমার কথার মাঝখানে দাঁড়িয়ে বসাচ্ছিলাম, কারণ সেই আমার কবিতা পড়ার জন্য। কারণ যেহেতু আমি কথা বলতে শুরু করলে হয়তো বা কবিতা বলা হয়ে উঠবে না আর, তাই এই কয়টা কবিতা পড়লাম। তাও হয়তো আরও কয়েকটা পড়তে পারতাম যদি আমি বাড়িতে থাকতাম। এই মুহূর্তে ঘরে থাকলে হয়তো বা আরও কিছু কবিতা, আরও অনেকের কবিতা পড়তে পারতাম, যেগুলো আমার চোখের সামনে ভাসছে। আমি বাড়িতে থাকলে আমার টেবিলের আলমারির পাশেই যে বইগুলো আছে একটা দুটো করে টান দিয়ে পাতা উল্টে সূচিপত্র দেখে অনেকগুলো কবিতা পড়তে পারতাম, নিজের এবং অন্যদের, এবং অনেকের পড়া হয়নি, সবার কবিতা পড়তে পারতাম। এখানে সেই সুযোগটা নেই। আমি তবু 2-4টা বই ছিলাম টেবিল থেকে অগোছালোভাবে যেগুলো আছে তার থেকে, সেখান থেকে পড়লাম কয়েকটা কবিতা। কিন্তু সেই বিষয়টা হচ্ছে এই আমি সময় আসলে আমার ওই কথা বলার যে একটু বেশি কথা বলার অভ্যাস, সেই জায়গা থেকে আমি মানে কবিতার থেকে কথা হয়তো বেশি বললাম। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে, প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শতদলদা এবং গৌরব, যারা বন্ধু গ্রুপের অ্যাডমিন, এই ফেসবুক কবিতা আসর, এটা কিন্তু আমার কাছে দারুণ ব্যাপার লাগলো। আমি খুব মানে ম্যানেজ করে হলেও আমি কিন্তু আসতে পেরে আমি আমার ভালো লাগছে, কারণ এমনটা হয়ে ওঠে না। আর আরেকটা ব্যাপার, আমি প্রথম কিন্তু ফেসবুক লাইভে আমি ব্যক্তিগতভাবে প্রথম, যদিও আমি মাই শিলচর বলে একটা পেজ আছে, সেখানে ওই আমরা কয়েকজন সাংবাদিকরা বসেছিলাম, সেখানে কিছু কবিতা পড়েছিলাম। কিন্তু এই প্রথমবারের মতো আমি এখানে পড়লাম, যেটাকে টেকনিক্যাল দিক থেকে প্রথম হবে যে আমি ফেসবুক লাইভে আমি লাইভে কোনো গ্রুপে কবিতা পড়ছি, সেটা প্রথম। সেই জন্য এটাও একটা আমার কাছে একটা আগ্রহের ছিল, এটা নতুন ব্যাপার। অবশ্যই আমি দেখি ফেসবুক লাইভ করছেন অনেকে, কিন্তু আমি নিজে করিনি। আমি প্রথম ফেসবুক লাইভে আমি কবিতা পড়েছি মাই শিলচর গ্রুপে, তাও এটা সাংবাদিকদের আড্ডায়। সেখানে আমি ওই সময় অনুযায়ী কয়েকটা কবিতা পড়েছি, তিলক, অংশুমান এবং ওদের গ্রুপের অনির্বাণ, ওদের আগ্রহে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ফেসবুক লাইভে প্রথম এলাম, যেটা সৌজন্যে অবশ্যই বন্ধু এই কবিতা আসর আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই সময়ে আমরা তো যারা সংবাদ মাধ্যমে আছি, যারা অন্যান্য জরুরি পরিষেবায় আছেন, আমরা বেরোচ্ছি, আমরা প্রতিদিনকার শহর দেখছি। কিন্তু যারা অন্যান্য পেশায় যারা আপনারা আছেন, অনেকেই সবাই প্রায় ঘরবন্দি। সেই জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এটা দরকার ছিল, জরুরি ছিল, যাতে একটা অন্তত পরিসর তৈরি হয়ে দেওয়া নেওয়ার। এই যে শুনলাম, এই যে আমি ডেফার্ড লাইভ হয়েও
কয়েকজনেরটা শুনলাম, এবং এই যে দেওয়া নেওয়ার মধ্যে একটা 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 পরিসর তৈরি হলো। এটা চলুক, আমি সময় করে নিশ্চয়ই আমি দেখব। শুনেছি চন্দ্রিমাদি বলছেন যে নেক্সট রূপরাজ স্যারকে আসতে, আমিও বলছি নেক্সট রূপরাজ স্যারকে আসুন, আমি শুনবো। হ্যাঁ, আমি ঠিক 7:30 হয়তো আমি মানে একদম লাইভে বসে শুনতে পারবো কিনা আমি জানি না, সেটা সময় মানে ওই দিনের হিসেব অনুযায়ী বুঝতে পারবো, ওই দিনের শিডিউল আমাকে যা পারমিট করবে, কারণ সময়টা 7:30 আমাদের কাছে পিক আওয়ার। তো কিন্তু আমি শুনবো, ডেফার্ড লাইভ হলেও শুনবো, কারণ আমি চাই যে এটা চলুক। আজকে 40 দিন লকডাউনের, কাল থেকে থার্ড ফেজ শুরু হচ্ছে। গ্রিন, অরেঞ্জ, রেড জোনে আমরা বিভক্ত সারা দেশ এখন। তো কালকের থেকে নতুন থার্ড ফেজে লকডাউন শুরু হচ্ছে। লকডাউন 3.0 যদি বলি, তাহলে এই লকডাউন 3.0 কাল থেকে শুরু হচ্ছে। আরও 14টা দিন আছে, আরও 2 সপ্তাহ আছে। এই 2 সপ্তাহে আমাদের এই বন্ধু সোশ্যাল গ্রুপে বা অন্যান্য গ্রুপে, সব গ্রুপেই এই ধরনের কবিতা আসর, সাহিত্য আড্ডা, গান বাজনা চলতে থাকুক। আমরা আপনারা এই বাকি দিনগুলো সুস্থ থাকুন। আমরা নিশ্চয়ই স্বাভাবিক সুস্থ ছন্দে আমাদের শহর, আমাদের দেশ, আমাদের পৃথিবী আবার ফিরে আসবে, সুস্থ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। সেটা আমরা প্রত্যেকেই নিজের মতো করে, হ্যাঁ, আমাদের জীবন পাল্টে যাবে হয়তোবা, আমাদের জীবন লাইফস্টাইল, জীবন শৈলী পাল্টে যাবে হয়তোবা, কিন্তু স্বাভাবিক ছন্দে সবাই ফিরে আসবে, সেটা প্রত্যাশা করছি। সেটা সবারই প্রত্যাশা, সবাই সেই প্রত্যাশা করছেন, দিন গুনছেন। তো এই দিন গুনার ফাঁকে চলুক এভাবে কবিতা আসর, কবিতা আড্ডা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। বন্ধ করে